আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায় সম্পর্কে আলোচনা করা হবে। পঞ্চম অধ্যায়ে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে মূলত চাপ, ঘনত্ব, স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ ইকুয়াল এইচ রো জি, এই সমীকরণটা প্রতিপাদন, প্যাসকেলের সূত্র, বল বৃদ্ধিকরণ নীতি, আর্কিমিডিসের নীতি, বস্তুর ভাষা ও নিমজ্জন এবং বাস্তব কিছু উদাহরণ। এছাড়াও বেসিক কিছু প্রয়োজনীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চাপ কি আমরা দেখি। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই মূলত চাপ বলা হয়। সংজ্ঞাটা আমরা লিখি। একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান গাণিতিকভাবে কি হয়? পি সমান এফ বাই এ। আমরা সূত্রের ব্যাখ্যা থেকে, এই সংজ্ঞার ব্যাখ্যা থেকে চাপের মান কত হবে সেটা আমরা বের করতে পারি। মনে করি এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে এফ নিউটন। তাহলে একক ক্ষেত্রফলে উপরে বলের মান হবে এফ বাই এ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এর একক কি হবে? একক হলো, আমরা এখানে যে সমীকরণ দেখতে পাচ্ছি সেই সমীকরণ অনুযায়ী নিউটন ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। তাহলে এটা উপরে গেলে বর্গ মিটার স্কোয়ার হবে। এসআই পদ্ধতিতে চাপের একক হচ্ছে প্যাসকেল, পি এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে প্রকাশ গাণিতিকভাবে আর একক তারপরে মাত্রা বের করলে আমরা এখান থেকে বের করতে পারি। এখানে এ হচ্ছে বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, ক্ষেত্রফলের মাত্রা হলো এল স্কোয়ার। তাহলে টোটালি মাত্রা দাঁড়ালো কি? উপরে এল, নিচে এল স্কোয়ার। তাহলে এল স্কোয়ারটা উপরে উঠে যাবে, একটা কাটা যাবে, পাওয়ার থাকবে -1 টি ইনভার্স 2। তাহলে চাপের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এরপরে চাপ কি ধরনের রাশি? চাপ হচ্ছে স্কেলার রাশি। এরপরে ঘনত্ব। ঘনত্বের সংজ্ঞা হচ্ছে একক আয়তনের ভরকে
ঘনত্ব বলে। একে প্রকাশ করা হয় রো দ্বারা। গাণিতিকভাবে রো একক আয়তন, তার মানে হচ্ছে ভি আয়তনে কোনো বস্তুর ভর হচ্ছে এম কেজি, তাহলে একক আয়তনে ভর হবে এম বাই ভি, তাহলে রো সমান হবে এম বাই ভি। এরপরে ঘনত্বের একক কি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে হচ্ছে এম, এম হচ্ছে ভর আর ভি হচ্ছে আয়তন। সে অনুযায়ী ভরের একক হচ্ছে কেজি আর আয়তনের একক হলো মিটার কিউব। যেহেতু এটা নিচে আছে ভগ্নাংশ আকারে, তাহলে এটা লেখা যায় কেজি মিটার পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। এরপরে মাত্রা, ভরের মাত্রা হচ্ছে এম, আর যেহেতু আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল, সেহেতু এর মাত্রা হবে এল কিউব। তাহলে এখানে ঘনত্বের মাত্রা দাঁড়ালো এম এল ইনভার্স কিউব। এরপর ঘনত্ব কি ধরনের রাশি? ঘনত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। কারণ ঘনত্ব প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন নাই, শুধু মান হলেই হয়। এই ঘনত্ব একটা স্কেলার রাশি। ঘনত্বের আরও কিছু একক আছে, সিসি কিউবিক সেন্টিমিটার, এটা প্রকাশ করা হয়। তারপরে লিটার এককেও প্রকাশ করা যায়। তো কেজি পার মিটার কিউব হচ্ছে এসআই একক, আর সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তো ঘনত্ব সম্পর্কে জানা হয়ে গেল। এবার স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করব আমরা দেখব। অর্থাৎ কোনো স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ এইচ রো জি, এটা আমরা এখন প্রতিপাদন। মনে করি একটা পাত্র আছে এখানে, এই পাত্রের পানি পৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে এইচ। মনে করি এখানে একটা বস্তু রয়েছে, বস্তুটার ভর হচ্ছে এম। তাহলে এইচ গভীরতায় একটা বস্তু যার ভর এম রয়েছে, তাহলে এই বস্তুর চাপ নির্ণয় করতে হবে। তো পানির মধ্যে যদি বস্তুটা থাকে তাহলে অবশ্যই পানির ঘনত্ব নিতে হবে। ঘনত্ব আমরা জানি না, তরল সেটা পানি হতে পারে, আবার কেরোসিন হতে পারে, গ্লিসারিনও হতে পারে, যে কোনো উপাদানই হতে পারে। তো উপাদান ভিত্তিক ঘনত্ব এর মান আলাদা আলাদা রয়েছে। তো আমরা এটা আগে প্রতিপাদনটা দেখি, তারপরে ওই আলাদা মানগুলো একটা ছক আকারে দেওয়ার চেষ্টা করব। তো মনে করি পাত্রের ক্ষেত্রফল হচ্ছে এ, তলার ক্ষেত্রফল ধরলাম এ। তারপরে তরলের ঘনত্ব হচ্ছে ধরলাম রো, আর গভীরতা এইচ, আমরা জানি অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। তাহলে আমরা জানি চাপ সমান হচ্ছে বল ভাগ ক্ষেত্রফল। তাহলে এ ক্ষেত্রফলে প্রযুক্ত বল কত হবে? প্রযুক্ত বল হবে তরলের ওজন।
তাহলে তরলের ওজন হচ্ছে তরলের ভর, ভর হচ্ছে এম, তরলের ভর গুণ কত, ওজন আমরা জানি এমজি, ওজনকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। তো এম এর মান কত হবে, এম এর মান আমরা একটু আগে এখানে করে রেখেছি, রো ইজিক্যাল এম বাই ভি। তাহলে এম ইজিক্যাল কী হবে ওই জায়গায় অনুসারে, রো ইজিক্যাল এম বাই ভি অনুসারে রো ভি, অর্থাৎ ঘনত্ব গুণ আয়তন। তাহলে রো ভি আর এখানে পাচ্ছি হচ্ছে জি। আবার রো যেহেতু ঘনত্ব, এই ভি এখানে পাচ্ছি, ভি হচ্ছে এখানে আয়তন। আয়তন আমরা জানি আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ এর মানে হলো ক্ষেত্রফল। তাহলে ভি সমান আমরা পাচ্ছি হলো এ এইচ, আবার জি রয়েছে, তার মানে এখানে ভি ইকুয়াল ক্ষেত্রফল গুণ উচ্চতা অর্থাৎ এ এইচ। তাহলে প্রযুক্ত বল এর মান পাচ্ছি রো এ এইচ। তো ক্ষেত্রফল যেহেতু এ, সেহেতু আমরা এই যে চাপকে পি দ্বারা প্রকাশ করলে পি ইজ ইকুয়াল, তাহলে বল পেয়েছি হচ্ছে রো এ এইচ জি, আর ক্ষেত্রফল হচ্ছে এ এ কাটা যাবে, তাহলে পাচ্ছি হলো রো এইচ জি, অথবা এইচ রো জি। তাহলে স্থির তরলের কোনো বিন্দুতে অবস্থিত বস্তুর চাপ পি ইজ ইকুয়াল এইচ রো জি। এরপর হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র হচ্ছে পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশে চাপ প্রয়োগ করলে সে চাপ বিন্দুমাত্র না কমে পাত্রের গায়ে লম্বভাবে সব দিকে সঞ্চালিত হয়। তো একটা আবদ্ধ পাত্র চিন্তা করি, মনে করি এখানে একটা পিস্টন দেয়া আছে, এখানে আরও একটা পিস্টন, এখানে আরও একটা পিস্টন, আর এই পাশে একটা পিস্টন, ধরলাম 4টা পিস্টন। এটার ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কোয়ার, এটার 2 মিটার স্কোয়ার, এটার ধরলাম 3 মিটার স্কোয়ার, এটার ক্ষেত্রফল ধরলাম 4 মিটার স্কোয়ার। এখন কোনোভাবে যদি এই 1 মিটার স্কোয়ার পিস্টনে
1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি, এটার নাম দিলাম ডি। তাহলে এ পিস্টনে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে এ পিস্টনে প্রযুক্ত চাপের পরিমাণ হবে কত? 1 নিউটন বল 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, তার মানে হলো 1 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হলো এ। তার বি পিস্টনে কত পাবো? বি পিস্টনের ক্ষেত্রফল যেহেতু 2, সেহেতু এই বি পিস্টনে কি পরিমাণ চাপ প্রযুক্ত হবে? বি পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে 2, তাহলে অবশ্যই 2 একক। এরপরে এটা 3 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে সমান বল যেহেতু প্রয়োগ করে, তাহলে সমান চাপ যেহেতু প্রয়োগ করে, সেহেতু এটাই হবে 3, এটাই হবে 4। এইভাবে সমভাবে সব দিকে চাপ প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত হবে। এটাই হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্রের সাহায্যে বল বৃদ্ধিকরণ নীতি আমরা দেখি। বল বৃদ্ধিকরণ নীতি মনে করি আবার এখানে একটা পিস্টন আছে, অপর প্রান্তে আরও একটা পিস্টন আছে। মনে করি এ পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে A1 আর চাপ প্রয়োগ বল প্রয়োগ করা হলো F1। এই পিস্টনের ক্ষেত্রফল হলো A2 আর এখানে লব্ধি বল এখানে প্রযুক্ত হবে F1 এ। যদি A1 পিস্টনে যদি F1 বল প্রয়োগ করা হয়, তাহলে এইটাতে লব্ধি বল ধরি F2। তাহলে এই জায়গায় আমরা বল বৃদ্ধিকরণ নীতি অনুযায়ী আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এ পিস্টনের জন্য A1 ক্ষেত্রফলের পিস্টনের জন্য চাপ P1 ইজ ইকুয়াল F1 বাই A1, আর পিস্টন 2 এর জন্য F2 বাই A2। তাহলে প্যাসকেলের যে সূত্র আমরা পড়লাম, সেই সূত্রানুযায়ী প্রতি একক ক্ষেত্রফলে চাপের পরিমাণ যেহেতু সমান, সেহেতু P1 আর P2 হবে কি সমান। সে অনুযায়ী F1 A1 ইকুয়াল F2 A2 হবে। অর্থাৎ আমরা যদি লিখি F2, তাহলে লিখতে পারি F1 বাই A1 ইন্টু A2, এভাবে। তাহলে এই সূত্রের সাহায্যে বল বৃদ্ধিকরণ নীতি মূলত প্যাসকেলের সূত্রের সাহায্যে পাওয়া যায়। তাহলে এই সূত্র প্রয়োগ করে বল বৃদ্ধিকরণ নীতির যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করতে পারবো, অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। এর পরের আলোচনার বিষয় হচ্ছে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের যে নীতিটা, মূলত এটা একটা গল্পের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন। সে একটা বদ্ধ পাত্রের মধ্যে যে তরল পদার্থ আছে, এটার মধ্যে সে নাকি বসেছিলেন। গল্পটা শোনা, আমাদের টিচাররা যখন পড়িয়েছিলেন তখন এই গল্পটা বলেছিলেন। সেটা হলো, সে ওই পাত্রের মধ্যে যখন নিজে প্রবেশ করলেন, তখন
উপর দিয়ে উপচে পানি পড়ে গেল, তখন এই সূত্রটা নাকি সে আবিষ্কার করেছে। তো আর্কিমিডিসের এই সূত্র বা নীতি, এটা সূত্র না নীতি, সূত্র আর নীতির মধ্যে পার্থক্য আছে। তো নীতিটা আমরা দেখি। বস্তুকে কোনো স্থির তরল অথবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ যদি ডোবানো হয় তাহলে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। তাহলে বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এ হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। তারপরে বস্তুর ভাষা এবং নিমজ্জনের শর্তগুলো আমরা দেখব। বস্তুর ভাষা ও নিমজ্জন। বস্তুর ওজন W এবং বস্তুটা যদি তরলের মধ্যে ফেলা হয় তাহলে তরলের ওজন যদি W1 হয় তাহলে 3টা ঘটনা ঘটতে পারে। যদি W1 এর চেয়ে বেশি হয়, অর্থাৎ বস্তুর ওজন বস্তু কর্তৃক হারানো তরল বা বায়বীয় পদার্থের ওজনের চেয়ে যদি বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। তারপরে 2 নম্বর হচ্ছে, যদি বস্তুর ওজন বস্তু কর্তৃক হারানো ওজনের চেয়ে কম হয় তাহলে ওই বস্তুটি তরলে ভেসে থাকবে। এরপর 3 নম্বর কন্ডিশনে যেটা হতে পারে সেটা হচ্ছে W আর W1 সমান। এই ক্ষেত্রে কী হবে? বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। নিমজ্জিত অবস্থায় ভাসবে। এরপর আমরা 2-একটা বাস্তব উদাহরণ দেখব। ভাষা এবং নিমজ্জনের যে শর্তগুলো আমরা দেখলাম এর মাধ্যমে বাস্তব কিছু উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে 1 টুকরা লোহা যদি আমরা পানিতে ছেড়ে দিই তাহলে পানিতে লোহা ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ এটা ডুবে না। এটার কারণ হচ্ছে লোহার দিয়ে যে জাহাজ তৈরি করা হয় তার ভেতরটা থাকে ফাঁপা, ফলে জাহাজ যে পানি অপসারণ করে, যে আয়তনের পানি অপসারণ করে, তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয়। এতে করে জাহাজ পানিতে নামলে প্রথমে ডুবতে শুরু করে কিছুটা, তারপরে খানিকটা ডোবার পর আর
যখন পানি অপসারিত হয়ে যায় জাহাজের ওজনের চেয়ে বেশি, তখন জাহাজটি সমান, যখন বেশি না, যখন সমান পানি সরে যায় তখন জাহাজটি ভাসতে থাকে। এরপরে বরফের পানিতে ভাসা। আমরা জানি পানি বরফে পরিণত হলে এর আয়তন বেড়ে যায়। পরীক্ষা করে দেখা গেছে যে 1 লিটার যদি পানি বরফ করা হয়, তাহলে বরফে পরিণত করা হয়, তাহলে এর আয়তনের 11/12 লিটার হয়ে যায় তখন। সুতরাং বরফের ঘনত্ব তখন কি পানির ঘনত্বর চেয়ে কম হয়, যার কারণে পানিতে বরফ ভাসে। তো পানিতে ভাসার সময় বরফের 12/1 পানির নিচে থাকে এবং 12/1 পানির উপরে থাকে। এই হচ্ছে বাস্তব উদাহরণ ভাষা এবং নিমজ্জনের। এখানে একটা ছক দেয়া আছে কয়েকটি পদার্থের আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্ব। তো আমরা এই ছকটা থেকে বিভিন্ন পদার্থের যে ঘনত্ব রয়েছে সেটা আমরা জেনে নিতে পারি। এটা ছকটা মুখস্থ থাকতে হবে সবার। ছকটা গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে লাগবে। যেমন অ্যালুমিনিয়ামের ঘনত্ব হচ্ছে 2700 কেজি পার মিটার কিউব, তামার 8920, পানির 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000, অক্সিজেনের 1.43। ঠিক আছে, এখানে লাল দাগ দিয়ে যে কতগুলো পদার্থের ঘনত্বের টিক দেয়া আছে, এগুলো যদি মানে এগুলো একটু বেশি করে জানতে হবে, বাকি সবগুলোই জানতে হবে, এটা কোনোটাই মিস করা যাবে না, সবগুলো পড়ে ফেলতে হবে। তো আমরা এই ছকটাকে মুখস্থ করে নেব। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা নিয়ে। তো স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি স্থাপকতা। ইলাস্টিসিটি কি? কোনো বস্তুকে আমরা যদি টেনে ছেড়ে দিই, একটা রাবার টেনে যদি আমরা ছেড়ে দিই, তাহলে রাবারটা আবার পূর্বের অবস্থায় চলে যায়। এই যে রাবারটা পূর্বের অবস্থায় চলে গেল যে ধর্মের জন্য, সেই ধর্মটাই হচ্ছে কি মূলত স্থিতিস্থাপকতা। তাহলে এটার সংজ্ঞাটা আমরা বলতে পারি, পদার্থের যে ধর্মের জন্য এতে বল প্রয়োগ করলে এর অবস্থার পরিবর্তন হয় এবং বল অপসারণ করলে পূর্বের অবস্থা প্রাপ্ত হয়, সে ধর্মকেই স্থিতিস্থাপকতা বলে। স্থিতিস্থাপকতার মধ্যে কতগুলো টার্ম আছে, 2টা টার্ম অন্তত শিখতে হবে আমাদের। সেটা হচ্ছে বিকৃতি। কি বিকৃতি? কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর যে আকার আকৃতির পরিবর্তন ঘটে আপেক্ষিকভাবে, তাই হচ্ছে মূলত বিকৃতি। মনে করি L0 দৈর্ঘ্যের একটা বস্তু আছে, এতে বল প্রয়োগ করায় বস্তুটা পরিবর্তন হয়ে গেল, সেটা হয়ে গেল L। তাহলে বস্তুটার যে পরিবর্তন হলো সেটার মান হচ্ছে L - L0।
আকারের পরিবর্তন। তাহলে বিকৃতিটা কি হবে? বিকৃতি হচ্ছে তাহলে এল মাইনাস এল জিরো বাই এল জিরো। তারপরে হচ্ছে পীড়ন। কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর বিকৃতি হয় বা পরিবর্তন ঘটে। এটা হচ্ছে মূলত বিকৃতি। আমরা বিকৃতি সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো পীড়ন সম্পর্কে। পীড়ন কাকে বলে? একক ক্ষেত্রফলে যে বিকৃতি ঘটে, বিকৃতির কারণে পদার্থের যে ভেতর যে বল তৈরি হয় সেটাই হচ্ছে মূলত পীড়ন। অর্থাৎ এটার সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি: একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত হয় এতে করে বস্তুর যে বিকৃতি ঘটে, যদি বিকৃতি ঘটে তাহলে একক ক্ষেত্রফলের এই বলকেই বলা হয় পীড়ন। অর্থাৎ পীড়নকে আমরা যদি টি দিয়ে লিখি তাহলে টি সমান হলো এফ বাই এ। এটা দেখতে প্রায় কিসের মতো? চাপের মতো। হ্যাঁ, তাহলে চাপ আর পীড়নের যেই ব্যাপারটা আছে সেটা প্রায় একই রকম। তো এটার এককটা কী হবে? পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে। তারপরে হচ্ছে হুকের সূত্র। এখন আমরা পীড়ন এবং বিকৃতি সম্পর্কে জেনে গেছি, সেহেতু হুকের সূত্রটা বলতে পারি। হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকের সূত্র স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে পীড়নকে টি দিয়ে যদি প্রকাশ করি তাহলে টি সমানুপাতিক বিকৃতিকে আমরা একটু আগে যেভাবে লিখেছিলাম এল মাইনাস এল জিরো বাই এল জিরো, এভাবে লিখতে পারি। এটা একটু ব্যাখ্যা করি আর একটু সামনে আগাই। তাহলে টি জায়গায় সমান ওয়াই টু এল মাইনাস এল জিরো বাই এল জিরো। এখানে ওয়াই হচ্ছে এটাকে স্থিতিস্থাপক ধ্রুবক। ঠিক আছে। তাহলে এই ধ্রুবকের মানটা আমরা কি পাই? ওয়াই ইজ ইকুয়াল আর যদি গুণ করি তাহলে টি এল জিরো বাই এল মাইনাস এল জিরো। এখন টি এর মান আমরা ওই পাশে বের করে রেখেছিলাম, সেটা হচ্ছে এফ বাই এ। তাহলে এটা লিখি এফ বাই এ ইন্টু এল জিরো বাই এল মাইনাস এল জিরো। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে যদি লিখি তাহলে এফ এল জিরো বাই এ ইন্টু এল মাইনাস এল জিরো। তাহলে এইভাবেই লেখা যায়। তো আমরা এই সমীকরণটা দিয়ে গাণিতিক সমস্যার সমাধান করব।
পদার্থের অবস্থা সম্পর্কে সাধারণ কিছু আলোচনা করি। এগুলো তোমরা ক্লাস 6 থেকে পড়ে আসছো, ক্লাস 5ও সম্ভবত পড়েছো। পদার্থের অবস্থা তোমরা সাধারণত পড়েছো তিনটি, সেটা হচ্ছে কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা। কিন্তু পদার্থের এই তিন অবস্থা ছাড়াও পদার্থের আরও একটি অবস্থা রয়েছে, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। তো ওই তিনটা অবস্থা সম্পর্কে যেহেতু আগে থেকে জানা আছে, সেহেতু আমি শুধু প্লাজমা অবস্থা নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমরা জানি সূর্যের প্রচণ্ড শক্তিশালী নিউক্লিয়ার বিক্রিয়া ঘটছে। সেখানে অত্যন্ত তাপ, মানে প্রচুর তাপ এর সৃষ্টি হয়। এর ফলে এখানে এমন এক অবস্থার সৃষ্টি হয় যে অবস্থায় তাপমাত্রা প্রচণ্ড বেশি থাকে। তো প্রচণ্ড বেশি থাকার এই অবস্থাটা যে সৃষ্টি হয়, এই অবস্থাটাকেই মূলত প্লাজমা অবস্থা বলা হয়ে থাকে। তো প্লাজমা অবস্থা মূলত গ্যাসীয় ক্ষেত্রেও তৈরি করা যায় বা তৈরি হয়। যেমন নিয়ন লাইটে যে উজ্জ্বল বিজ্ঞাপন দেখা যায়, সেগুলোর মধ্যে মূলত প্লাজমা থাকে। তো বজ্রপাত হলে যে বিজলির আলো দেখা যায়, সেটিও মূলত একটা প্লাজমা অবস্থা। তো আবার অনেক দূর নক্ষত্রের মধ্যে আমরা যে পদার্থ দেখি, সেটিও যে অবস্থায় আছে সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। ফিউশন পদ্ধতিতে ভারী নিউক্লিয়াসকে ভেঙে যে নিউক্লিয়ার শক্তি ব্যবহার করি, সেখানেও প্লাজমা অবস্থার সৃষ্টি হয়। তো এইভাবে প্লাজমা অবস্থা সম্পর্কে আমরা জানলাম। তাহলে পঞ্চম অধ্যায়ে মোটামুটি এই ছিল মূলত আলোচনার বিষয়। সবাই আশা করি এর থেকে উপকৃত হবে। আর সবাই যদি, মানে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, বর্তমান সময় এই মহামারীর সময় করোনা ভাইরাসের কারণে বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বাসায় মানে পড়াশোনা হচ্ছে না, পড়াশোনার প্রচুর ক্ষতি হচ্ছে বা হ্যাম্পার হচ্ছে। এর কারণে এটা আমরা যদি অন্ততপক্ষে একটু, মানে আমার ভিডিওটা উপকারে আসে কারো, সেটাই আমার লক্ষ্য, যেন একটু হলেও কেউ উপকৃত হয়। তো এই উদ্দেশ্যেই মূলত ভিডিওটা করা। তো এই সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে, সেটা হচ্ছে আপনারা শেয়ার করুন। একটু শেয়ার করে যেই স্টুডেন্টরা মানে বাসায় পড়াশোনা করছে, তাদের যদি উপকার আসে, তাহলেই আপনাদের শেয়ারিংটাও সার্থক হবে। তো আপনাদের প্রতি একটাই আহ্বান হচ্ছে, সেটা হচ্ছে শেয়ার করুন। এবং যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা ব্যক্ত করছি। আর আসলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনেক আকুতি থাকে সবার। আমার মূলত সাবস্ক্রাইব নয়, মূলত শেয়ার করুন। শেয়ারের মাধ্যমে যেন অন্ততপক্ষে একজন মানুষ উপকৃত হয়, এমনভাবে আপনারা একটু শেয়ার করুন, এটাই চাই। আর তোমরা যারা স্টুডেন্ট আছো, ভিডিও ফলো করছো, তোমরাও শেয়ার করো। আর তোমাদের গার্ডিয়ান যারা আছে, তাদেরকে বলতে পারো। আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারো। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।